আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং এই মুহূর্তে আমাদের ভালো থাকাটা ও সাবধান থাকাটা অত্যন্ত জরুরি। যাই হোক, আজকের টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই জেনে গিয়েছো কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব অনার্স ফার্স্ট ইয়ারের অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি নিয়ে। আর ভিডিওটি শুরু করার আগে প্রথমেই তোমাদেরকে আমি বলে নিচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নিউ ভিজিটর হয়ে থাকো তাহলে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলটিকে তোমরা কমেন্ট করতে ভুলো না। আর তাছাড়া তোমরা যারা আমার ফেসবুকে আমার ভিডিওটি দেখছো তাদেরকেও আমার ক্ষেত্রে একই রিকোয়েস্ট রইলো যে আমার ভিডিওটি যদি তোমরা একটুখানি উপকৃত হও তাহলে প্লিজ শেয়ার করতে ভুলো না। যাই হোক, এখন আর কথা বাড়াবো না, চলো আমরা অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটির যে সম্পর্কে জেনে নেই। এখন আমার কাছে মনে হয় একটি কবিতা বোঝার জন্য আমাদেরকে প্রথমেই এই কবিতার রাইটার অর্থাৎ কবি সম্পর্কে এবং কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা দরকার। আমরা যদি কবিতার ব্যাকগ্রাউন্ড এবং কবিতার সামারি ও কবি সম্পর্কে একটা ধারণা রাখি তাহলে ওই কবিতার টেক্সট বুঝতে কিন্তু অনেক সুবিধা হয়ে যায়। দ্যাটস ওয়াই আমি তোমাদের সাথে প্রথমে কবি সম্পর্কে আলোচনা করব, দেন কবিতার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাও তোমাদেরকে বলে দিব, তারপর আমি কবিতার টেক্সটে যাব। অন হিজ ব্লাইন্ডনেস ওই কবিতাটি লিখেছেন জন মিল্টন। জন মিল্টন ডিসেম্বরের 9 তারিখে 1608 সালের ব্রিটিশ স্ট্রিট নামক স্থানে লন্ডনের ব্রিটিশ স্ট্রিট নামক স্থানে জন্মগ্রহণ করেন। উনি কিন্তু এসেছেন মূলত মিডল ক্লাস ফ্যামিলি থেকে। ওনার বাবা ছিলেন পেশায় একজন কার্নিক, যিনি আসলে বিভিন্ন দলিলপত্র লেখালেখি করতেন, কিন্তু তারপর উনি ছিলেন খুব উচ্চশিক্ষিত একজন মানুষ, খুব পড়াশোনা খুব পছন্দ করতেন। তাছাড়া এখানে আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে জন মিল্টনের মা কিন্তু ছিলেন খুব সৎ এবং ধার্মিক প্রকৃতির মহিলা এবং জন মিল্টনের সাথে ওনার মায়ের খুব ভালো সম্পর্ক ছিল, খুব একটা ফ্রেন্ডলি সম্পর্ক ছিল এবং দ্যাটস ওয়াই ওনার মায়ের গুণাবলী কিন্তু আসলে জন মিল্টনের মধ্যে কিন্তু চলে এসেছিল। এবং জন মিল্টন যৌবনে অসম্ভব রকমের হ্যান্ডসাম ছিলেন, দেখতে খুব সুন্দর ছিলেন, কিন্তু তারপরেও আসলে উনি কখনো কোনো বাজে কোনো বাজে রিলেশনে কখনো জড়াননি। উনিও ধার্মিক ছিলেন। সো আমরা আসলে বুঝতেই পারি যে আসলে ওনার মায়ের যে গুণাবলী সেটা কিন্তু জন মিল্টনের মধ্যে চলে এসেছিল। এখন জন মিল্টন সম্পর্কে যদি আমি বলতে চাই, জন মিল্টন ছিলেন ইংলিশ পোয়েট, ম্যান অফ লেটার, সিভিল সার্ভেন্ট ছিলেন কমনওয়েলথ সরকারে। অলিভার ক্রমওয়েলের আন্ডারে যে সরকারটা ছিল কমনওয়েলথ, ওইখানে উনি সরকারি চাকরি করতেন। সো ওনার অবস্থা মোটামুটি ভালোই ছিল এবং ওনার কবিতা এবং প্রোজে মানে যে গদ্যে উনি আসলে ওনার যে পার্সোনাল যে মতামত, নিজস্ব মানে ব্যক্তিগত মতামতটা খুব ডিপ ইনফ্লুয়েন্স ছিল ওনার। এবং উনি স্বাধীনতার প্রতি প্রচন্ড রকমের প্যাশন ছিল, সেলফ ডিটারমিনেশন ছিল, আর্জেন্ট ইস্যু এবং পলিটিক্যাল টার্বুলেন্স নিয়েও কিন্তু উনি আসলে অনেক লেখালেখি করেছেন। কিন্তু ওনার জীবনের যে আসলে সব থেকে দুর্ভাগ্যজনক বিষয় সেটা হলো ওনার 1644 সাল থেকে ওনার আসলে চোখের প্রবলেম দেখা দেয়, মানে চোখের সমস্যা দেখা দেয়। আসলে উনি ছোটবেলা থেকে প্রচুর পড়াশোনা করতেন এবং সেই কারণে ওনার অভ্যাসটা কিন্তু সারা জীবনে পড়াশোনার একটা অভ্যাস রয়ে যায় এবং সেই কারণে হয়তো ওনার চোখে প্রচুর প্রেসার পড়ে। ডক্টররা ওনাকে আসলে মানা করেছিল যে যখন ওনার 1644 সালে যখন ওনার চোখে প্রবলেম ধরা পড়ে তখন ডক্টররা মানা করেছিল যে আপনি আসলে পড়াশোনা কমিয়ে দেন বা পড়াশোনা করবেন না, কিন্তু আসলে উনি ডক্টরের কথা শোনেননি। দ্যাটস ওয়াই 1652 সালে উনি পুরোপুরি রকমের অন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও উনি কিন্তু ওনার গ্রেটেস্ট ওয়ার্ক, অনেক বিখ্যাত বিখ্যাত আসলে যে গ্রন্থ সেগুলো আসলে কিন্তু উনি রচনা করে গিয়েছেন। এটা আসলে কিন্তু খুব আশ্চর্যজনক বিষয়। যাই হোক, এখন আমরা জানবো অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটির ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। এখন অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি কিন্তু মূলত লেখা হয়েছে কবি যে অন্ধ হয়ে গিয়েছে, অন্ধ হয়ে যাওয়ার পর ওনার যে অসহায়ত্ব, এটাকে মূলত এই কবিতার মূল উপজীব্য বিষয় হিসেবে তিনি তুলে ধরেছেন। আর আমরা আগে জেনেছি অন হিজ ব্লাইন্ডনেস এই কবিতাটি একটি সনেট এবং আমরা সবাই জানি যে কোনো সনেটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে অক্টেভ এবং সেস্টেট। আর জন মিল্টন মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনার ম্যাক্সিমাম সনেটে উনি আসলে প্যাট্রাকান অথবা ইটালিয়ান সনেটকে অনুসরণ করেছেন, কিন্তু এর মধ্যে উনি আবার কিছুটা টুইস্টও এনেছেন। টুইস্টটা কিরকম, ইতালিয়ান সনেটে
যেহেতু ইটালিয়ান সনেটে একটা অক্টেভ এন্ড সেস্টেট, সনেট সবগুলিতে দুইটা পার্ট থাকে, অক্টেভ এবং সেস্টেট। ইটালিয়ান সনেটেও এরকম রয়েছে। এখন ইটালিয়ান সনেটে দেখা গেছে যে অক্টেভে যেই কবিরা, ইটালিয়ান কবিরা অক্টেভে যেই মানে মূল বিষয়বস্তুটা নিয়ে আসলে বা ভাবটা কবিরা প্রকাশ করতে চেয়েছেন সেটা অক্টেভে শেষ করে ফেলেছেন। সেস্টেটে আরেকটা নতুন ভাব নতুন করে শুরু করে একটা নতুন বিষয়বস্তু আসলে কবিরা বা ভাবকে কবিরা প্রকাশ করেছেন। কিন্তু সরি কিন্তু জন মিল্টন সেটা করেননি। জন মিল্টন অক্টেভকে সেস্টেটে নিয়ে গিয়েছেন। অক্টেভের যে মূল ভাবটা সেটা আসলে উনি অক্টেভে শেষ করেননি, বরং উনি সেস্টেটে জুড়ে দিয়েছেন। তাই এটাই মূলত আসলে আহ আহ ইটালিয়ান সনেট এবং মিল্টনিক সনেটের মধ্যে সামান্য একটু ডিফারেন্স। যাই হোক, তাহলে তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ডটাও বুঝতে পেরেছো এবং সনেটের যে কিছুটা কনসেপ্ট সেটাও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা এখন টেক্সটে চলে যাই। অন হিজ ব্লাইন্ডনেস এর এটা হচ্ছে অক্টেভ, অর্থাৎ প্রথম 8 লাইন, এটা হচ্ছে অক্টেভ। When I consider how my light is spent ere half my days in this dark world and wide, and that one talent which is dead to hide, lost with me useless, though my soul more bent. আচ্ছা যাই হোক, when I consider এটা হচ্ছে চাইল্ড লাইন প্রথম। এখন when I consider how my life is spent, অর্থাৎ কবি এখানে বলছে, কবি এখানে নিজে বক্তা সরাসরি কথা বলছেন যে যখন আমি আসলে চিন্তা করি কিভাবে আমার আমার যে আলো, আমার যে নিজের চোখের আলো সেটা চলে গেল, মাই লাইট স্পেন্ট নিভে গেল, এর হাল্ফ মাই ডেজ অর্থাৎ আমার জীবন অর্ধেক অতিবাহিত হওয়ার পূর্বেই, ইন দিস ডার্ক ওয়ার্ল্ড অ্যান্ড ওয়াইড, এবং এই যে বিশাল অন্ধকার পৃথিবীতে আমি একদম পুরোপুরি আমার চোখের আলো চলে গিয়েছে, সেটা যখন আমি মনে মনে ভাবি, সেটা আমি খুব মানে উনি খুব অবাক হয়, সেটা আসলে বলছে। অ্যান্ড দ্যাট ওয়ান ট্যালেন্ট হুইচ ইজ ডেড টু হাইড, দ্যাট ওয়ান ট্যালেন্ট বলতে কবির যে অসম্ভব কাব্য প্রতিভা সেটাও কিন্তু রয়েছে। আসলে এই কবিতাটা যখন কবি রচনা করেছিলেন তখন কবি আসলে অন্ধ হওয়ার পর কিছুদিন পর আসলে রচনা করেছিলেন, যখন কবি প্রথম প্রথম অন্ধ হলেন, খুব মানে হতাশাগ্রস্ত ছিলেন, তখন উনি আসলে বুঝাচ্ছিলেন। তো আসলে তখন তো ওনার আসলে যখন উনি অন্ধ হয়ে গেছেন নিশ্চয়ই ওনার কাব্য প্রতিভার কিছুটা ভাটা পড়েছিল কাব্য রচনায়। সো এই জন্যই কবি আসলে বলছেন দ্যাট ওয়ান ট্যালেন্ট, যে আমার যে অসম্ভব কাব্য প্রতিভা সেটাও তো আমার সাথে মৃতপ্রায় হয়ে যাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। লস্ট উইথ মি ইউজলেস দো মাই সোল মোর বেন্ড, অর্থাৎ আমার সাথে আমি যেরকম ইউজলেস হয়ে গিয়েছি, আমি যেরকম মূল্যহীন হয়ে গিয়েছি, সেরকম ভাবে আমার যে বিশাল অসম্ভব কাব্য প্রতিভা আমাকে আমার গড দিয়েছে সেটাও আসলে আমার সাথে সাথে ইউজলেস হয়ে যাচ্ছে। Though my soul more bent to serve there with my maker, এখানে বলছে যদিও আমার আত্মা অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ, এখানে বলছে বেন্ট বলতে দৃঢ় প্রতিজ্ঞ বোঝাচ্ছে, অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ, টু সার্ভ দেয়ার উইথ মাই মেকার, অর্থাৎ দেয়ার উইথ বলতে এই কাব্য প্রতিভা দিয়ে বোঝাচ্ছে, মাই মেকার বলতে গডকে বোঝাচ্ছে। যদিও আমার আত্মা অসম্ভব রকমের দৃঢ় প্রতিজ্ঞ, আমার যে কাব্য অসম্ভব কাব্য প্রতিভা আছে সেটা দিয়ে আমার আত্মা আমার যে গডকে, আমার যে মেকার তাকে আমি আসলে সেবা করতে আমার আত্মা খুব দৃঢ় প্রতিজ্ঞ। and present my true account lest his returning child, এবং আমি আমার এই অসম্ভব কাব্য প্রতিভা নিয়ে আমি আসলে আমার গডের সামনে আমি যাব, প্রেজেন্ট করব আমার সঠিক হিসাব নিয়ে আমি সামনে উপস্থিত হব, and lest he returning child, যতক্ষণ না পর্যন্ত উনি আসলে আমাকে তিরস্কার করবেন। এখানে রিটার্নিং চাইল্ড বলতে তিরস্কার করা, যতক্ষণ না, লিস্ট মানে যতক্ষণ না পর্যন্ত উনি আমাকে তিরস্কার করবেন। তো এবার কবি জিজ্ঞেস করছে, নিজেকে নিজে জিজ্ঞেস করছে, ডথ গড এক্সাক্ট ডেলিভার লাইট ডিনাইট, এখানে এবার কবি কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করছেন যে ঈশ্বর কি যথাযথ হিসাব নিবেন আমাকে দৃষ্টি বঞ্চিত করেও, না আমি যে অন্ধ হয়ে গিয়েছি এখনো কি ঈশ্বর আসলে আমার কাছ থেকে কি সঠিক হিসাব নিবেন? আই ফন্ডলি আস্ক, আমি বোকার মতো প্রশ্ন করি, বাট পেশেন্স টু প্রিভেন্ট, এখানে বলছে ধৈর্য আমাকে নিবৃত্ত করা। এই যে দেখো, আই ফন্ডলি আস্ক আমি বোকার মতো প্রশ্ন করি কি, বাট পেশেন্স টু প্রিভেন্ট, মানে এই যে কিন্তু শেষ হয়নি, এটা আমার কিন্তু অক্টেভ শেষ হয়ে গিয়েছে, অষ্টম লাইন শেষ হয়ে গিয়েছে, টু প্রিভেন্ট আমার কিন্তু এই লাইনটি শেষ হয়নি, এখন আমি সেস্টেটে চলে যাব।
স্টেটে চলে গেছে, যে আমার ধৈর্য আমাকে আসলে প্রিভেন্ট করে, প্রিভেন্ট দ্যাট মারমার। তখন কি বলছে, আগের যে লাইনটা ছিল সেটা হচ্ছে I fondly ask but my patience to prevent that murmur, অর্থাৎ আমার ধৈর্য সেই মারমারটাকে আমার ধৈর্য সেই মারমারটাকে মানে চুপ করিয়ে দেয়। soon replies that murmur soon replies, এবং আমার ভিতর চুপ করিয়ে দেয়, এবং আমার ভিতর থেকে আমি আসলে একটি গুঞ্জন শুনতে পাই, এবং আমার সেই গুঞ্জনটা আমাকে বলছে God doth not need either men's work or his own gifts, অর্থাৎ গডের মানুষের কোনো কাজের প্রয়োজন নেই, অথবা মানুষের সেবার কোনো গডের প্রয়োজন নেই, মানুষের উপহারের কোনো প্রয়োজন নেই। এটা কে বলছে? কবির ভিতরে যে একটা গুঞ্জন, সেই গুঞ্জনটা আসলে বলছে। মানে কবিরই আরেকটা, আমাদের মনের সাইড থাকে না, একটা ভালো সাইড খারাপ সাইড। দেখা, যখন তোমরা আসলে কোনো বিষয় নিয়ে চিন্তা করবে, অনেক সময় দেখবে যে একটা মানে মানে মনের কিন্তু একটা আসলে দুই রকমের চিন্তা থাকে, সেরকম আসলে কবির দুই রকমের চিন্তা, এবং সেই গুঞ্জনটা কবিকে বলছে যে সব গডের আসলে কোনো প্রয়োজন নেই, মানুষের ওয়ার্কের অথবা মানুষের সেবার কোনো প্রয়োজন নেই, অথবা মানুষের উপহারের কোনো প্রয়োজন নেই। হু বেস্ট বিয়ার হিজ মাইল্ড ইয়োক দে সার্ভ হিম বেস্ট। এবার কি বলছে গুঞ্জনটা, খেয়াল করো, যারা তার মাইল্ড ইয়োক, অর্থাৎ তার সকল রকমের অধীন্য মানে প্রসন্নতা, অর্থাৎ সকল রকমের আদেশ মানে মানে একদম চোখ বন্ধ করে গ্রহণ করে, তারাই তাকে সর্বোচ্চ সেবা দিয়ে থাকে। এখানে আসলে কি বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে এই যে কবি যে অন্ধ হয়ে গেল, এটাকে আসলে এক ধরনের কবি নিজেকে নিজে প্রবোধ দিচ্ছে যে আমি যে অন্ধ হয়ে গেছি, এটা যদি আমি নিজে মানে আমরা অনেক সময় বলি না যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সেরকম ভাবে কবি বলছে যে আমি যে অন্ধ হয়ে গিয়েছি, বা মানুষের যখন কোনো দুঃখ দুর্দশাগ্রস্ত হয় মানুষরা, তখন যদি তারা সেটা মেনে নেয়, তারাই গডের সর্বোচ্চ সেবা করে। সেটাকে আসলে কবি এই লাইন দিয়ে বোঝাচ্ছে, who best bear his mild yoke, they serve him best. His estate is kingly, thousands at his bidding is paid, and post over land and ocean without rest. এবার কি বলছে, তার যে রাজ্য সেটা হচ্ছে সুবিশাল, থাউজেন্ডস এট হিজ বিডিং স্পিড, অর্থাৎ থাউজেন্ডস বলতে এখানে বোঝাচ্ছে অজস্র দেবদূত দাঁড়িয়ে আছে তার আদেশ দেওয়ার সাথে সাথে সেটা পালন করার জন্য। এখানে হচ্ছে এট হিজ বিডিং স্পিড দিয়ে বলছে তার আদেশ দেওয়া, বা তার আদেশ দেওয়ার সাথে সাথে সেটা তারা পালন করে ফেলে, সেই জন্য সেরকম ভাবে তারা দাঁড়িয়ে আছে। অ্যান্ড পোস্ট ওভার ল্যান্ড অ্যান্ড ওশান উইদাউট রেস্ট, অর্থাৎ তারা পোস্ট বলতে উড়ে যায়, সেটাকে বোঝাচ্ছে তারা উড়ে যায় উপত্যকা এবং মহাসমুদ্রের উপর দিয়ে অবিরাম ভাবে, অর্থাৎ বিশ্রামহীন ভাবে তারা উড়ে যায় ওই গডের যে আদেশ সেটা পালন করার জন্য। এবার চলে আসছে লাস্ট লাইন, সেটা হচ্ছে দে অলসো সার্ভ হু অনলি স্ট্যান্ড অ্যান্ড ওয়েট। এখানে কিন্তু দে বলতে বোঝাচ্ছে মানুষকে বোঝাচ্ছে, দে অলসো সার্ভ, অর্থাৎ যারা দাঁড়িয়ে থাকে, যারা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে, তারাই শুধু ঈশ্বরের সেবা করবে। অর্থাৎ যারা ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকবে, যেমন আমার ধৈর্য আছে, আল্লাহ, আমি উদাহরণ দিই, আমি আল্লাহ আমাকে বিপদ দিয়েছে এবং সেটা আমি ধৈর্য ধরে সহ্য করছি, এবং এইভাবে আমি একমাত্র আমার যে আল্লাহ, ওনার সেবা করতে পারবো, এটাকে আজ আসলে বুঝাচ্ছে। সো আই হোপ তোমরা এই কবিতাটি বুঝতে পেরেছ। আর এছাড়াও যদি তোমাদের কোনো রকমের কোশ্চেন থাকে, তাহলে তোমরা আমাকে আমার ফেসবুক পেজে স্নিগ্ধা হক সেখানে যোগাযোগ করতে পারো, অথবা আমার গ্রুপে অ্যানিউ ইংলিশ লিটারেচার, সেখানেও তোমরা অ্যাড হতে পারো। এবং তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।